আমি অনুমতি দিয়েছি, কারণ আমি চাইনি তোমাকে হারাতে। পুরোপুরি হারিয়ে ফেলার চেয়ে কিছু অপূর্ণতা নিয়ে বেঁচে থাকতে চেয়েছি। নিজের কানকে বিশ্বাস করতে পারল না নাফিয়া। চোখের সামনে বসা মানুষটিকে হুট করে অচেনা লাগতে শুরু করলো। কান্না থেমে গিয়ে বিস্ময় নেমেছে মুখে। আরিফ নাফিয়ার চোখে চোখ রাখতে পারল না। অগত্যা অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, ইনফেকশনটা ধীরে ধীরে তোমার শরীরে ছড়িয়ে পড়ছিল, যার পরিণাম ভয়াবহ হতো। তোমার হাতবিহীন আমার জীবন চলবে, তুমি বিহীন চলবে না। শেষ হয়ে যেতে দিতেন আমায়। আচমকা এমন কথা শুনে রেগে গেল আরিফ। সেই মুহূর্তেই অগ্নিশর্মা হয়ে বলল, এসব কথা আর কখনো যেন মুখ থেকে না শুনি তোমার। মাইন্ড ইট নাফিয়া। 10টা বছর আরিফ, 10টা বছর আমি এই অকেজো হাত নিয়ে নিজেকে কোলাহল থেকে হারালে রেখেছি। আমার উপর দিয়ে কি গেছে শুধুমাত্র আমিই জানি। এখন এখন বাকিটা জীবনও আমার কষ্ট চলবে। আ- আরো হারাবো আমি। আমি কেন আমি কেন বারবার কষ্ট পাবো? আমি এই কষ্ট ডিজার্ভ করি? তার চেয়ে এই পৃথিবীতে না থাকাই ভালো। চুপ করো নাফি। আমাকে কেন জানালেন না? কেন আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিলেন? একবার আদর করে বোঝাতেন, আপনার জন্য রাজি হয়ে যেতাম আমি। কিন্তু তোমার কান্না দেখতে চাইনি, ভয় দেখতে চাইনি, অপারেশন ডিলে করতে চাইনি। নাফিয়া বাম হাতে আরিফের মুখে হাত রেখে নিজের দিকে ঘুরালো, বলল, দেখুন, আমি তো এখনো কাঁদছি। আপনি ভাবতে পারছেন আমার ভেতর কি চলছে? পারছেন না জানি আমি। পারছি। পারছেন না আরিফ, পারবেনও না। এভাবে কেন বলছো? আমি ছাড়া আর কে তোমাকে অনুভব করে? তোমার কষ্ট আমি বুঝবো না? ভালোবাসি তো। হুট করে নাফিয়া চুপ হয়ে গেল, থম মেরে গেল অদ্ভুতভাবে। চোখ জোড়াকে পলক ফেলতে যেন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। মূর্তির ন্যায় শক্ত আর নির্জীব তার কায়া। ভাবছে বোধহয় কিছু একটা। কি আশ্চর্য, আজ নাফিয়ার ভাবনা বুঝতে পারল না আরিফ। গুনে গুনে 20 মিনিট পর মুখ খুলল নাফিয়া, বলল, বাড়ি যাব আমি। গলার স্বর দৃঢ়। আরিফ থতমত খেয়ে যায়, বলে, ড্রেসিং করে যাব। নাফিয়া সরু উত্তর দিল। যা করার তাড়াতাড়ি করতে বলুন। নাফিয়ার মধ্যে অস্বাভাবিক স্বাভাবিকতা দেখে বিস্মিত আরিফ। মেয়েটি এক হাতে দু গালে লেপ্টে থাকা অশ্রু মুছে নিয়েছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করছে। আচমকা কি হলো? কেন নিজেকে শমিত করে নিল নাফিয়া? আরিফের মনে হাজারো প্রশ্নের ঝড়। উত্তর মিলবে না, তাই তাড়াতাড়ি ড্রেসিং করিয়ে নেয়। বাইক নিয়ে আসেনি, সিএনজি করে বাসায় ফিরেছে আরিফ আর নাফিয়া। পুরো পথটুকু একটা বাক্য উচ্চারণ করেনি নাফিয়া। নির্বিকার চেয়েছিল বাইরের দিকে। বাড়ির দরজা অবধি পৌঁছে নাফিয়া বলে উঠল, আমাকে ও বাড়ি যাওয়ার অনুমতি দেবেন? আমি কিছুদিন একা থাকতে চাই। আমার সহ্য হচ্ছে না কোনো কিছু। আরিফ নিজের উপর তাচ্ছিল্য করে হাসে, বলে, ভুল বুঝছো আমাকে, তাই না? না, তোমার কণ্ঠে সেটি স্পষ্ট। আমি নিজেকে সামলে নিতে চাই। আমি পারতাম না সামলাতে? নাফিয়া আরিফের দিকে তাকালো। লোকটা অন্যদিকে ঘুরে তার সাথে কথা বলছে। চোখে চোখ ফেলছে না কিছুতে। দৃষ্টি একত্রিত হয়নি আজ তাদের। আরিফ দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, আটকাবো না, যেতে পারো, তবে ছেড়ে যেও না, তাতেই হবে। মা ব্যতীত সবচেয়ে ভরসার আশ্রয়স্থল আর হয় না। নাফিয়ার ক্ষেত্রে সেটি যদিও ভিন্ন। তার আরও দুজন আছে, তার স্বামী আর তার বাবা। কিন্তু এই মুহূর্তে মনে হলো মায়ের প্রয়োজন তার ভীষণ করে। তার কোলে মুখ গুজে কাঁদতে পারলে জীবনের সব দুঃখ ঘুচে যাবে। কাঁদতে কাঁদতে একসময় নাফিয়ার নিজেকে খুব স্বার্থপর মনে হলো। এভাবে আরিফকে ফেলে আসলো সে। কিন্তু পরপরই মনে হলো তার হাতটার কথা। একটিবার বলতে পারতো আরিফ, বলেই দেখতো। নাফিয়া হয়তো রাজিও হয়ে যেত, কিন্তু সে বলেনি। ঢাকাটা সামলে উঠতে সময় লাগবে আমি জানি, কিন্তু আরিফকে ভুল বুঝিস না মা। ছেলেটা তোকে অনেক ভালোবাসে। আমিও তাকে খুব খুব ভালোবাসি। কথাটা সশব্দে বলল না নাফিয়া, বরং আনমনে আউড়েছে। গুটিসুটি হয়ে শুয়ে রইল রেশমা বেগমের কোলে। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে তিনি বললেন, আজকাল মানুষ বড়ই স্বার্থপর। একটু ভুল দেখলে 10 কথা শোনাতে ছাড়ে না। সেখানে তুই আরিফের কাছে অনেক প্রিয়, এমনকি শিরিন আপা আর ভাইয়ের কাছেও। তুই কতটা ভাগ্যবতী ভাবতে পারছিস? আমি ভাগ্যবতী মা। অবশ্যই। তাহলে আমার সাথে পরপর দুবার এসব কেন ঘটে গেল? আমি তো কারো ক্ষতি করিনি কখনো। কিছু হারিয়ে কিছু পেয়েছিস, এটাই নিয়ম। তাই বলে এত কষ্ট পাবো আমি? আশেপাশে মানুষকে দেখি ওদের সুখ শান্তি সুস্থতা সব আছে, কিচ্ছুর কমতি নেই। আমরা মানুষেরা এই ভুলটাই করি। চোখে দেখায় মনে নেই, কিন্তু যা দেখা যায় সেটি সব সময় সত্যি হয় না। তুই কি জানিস এই হাসি খুশি মানুষগুলো 4 দেয়ালের ভেতরে কেমন? ভাবনায় পড়ে গেল নাফিয়া। আসলেই তো জানে না সে, কখনো জানতেও চায়নি। শুধু দেখে গেছে তাদের হাসতে আর আফসোস করে গেছে। দীর্ঘশ্বাস ফেলেছে। এই প্রশ্ন করে কেন তার জীবনটা সামনের মানুষগুলোর মতো নয়। জানি না। নিজের ঘরে ফিরে যা। হুট করে কেঁদে উঠল নাফিয়া আরেকবার। নিজের হাতের দিকে তাকাতেই পারছে না। ভয়ানক সেই দৃশ্য দেখেছে সে। সেলাই করা হাতটা কি ভয়ঙ্কর ছিল। আমায় সময় দাও প্লিজ, আমি পারছি না। সামলে নেওয়ার সময় অবশ্যই দেব।
রেশমা বেগমের কোলেই ঘুমিয়ে পড়েছে নাফিয়া। ঘুমোয়নি, বরং মাকে দেখানোর জন্য অভিনয় করেছে। অনুভব করেছে মা মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেছে বাতি নিভিয়ে। পরপর আরও একজনের উপস্থিতি টের পেয়েছে। সে আর কেউ নয় বরং সিদ্দিক সাহেব। মেয়ের কপালে চুমু খেয়ে কাঁথা টেনে দিয়ে গেছেন শরীরে। রাতের গভীরতায় যখন তলিয়ে গেল শহর, ঠিক তখনই চোখ জোড়া খুলে নাফিয়া ধীরে পা ফেলে নেমে গেল বিছানা থেকে। বাতি জ্বালিয়ে এসে থামলো আয়নার সামনে। নিজেকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে যেন বাঁধ ভাঙলো তার। বলল, আমি এমন জীবনের যোগ্য নই, একদম না। আমার ভালোবাসার মানুষগুলো আমার যত্ন করতে করতে ক্লান্ত। আমি কিছুই করতে পারছি না তাদের জন্য, বোঝা হয়ে আছি শুধু আমি। অন্যদিকে ব্যালকনির চেয়ারে অলস শরীরে এলিয়ে দিয়েছে আরিফ। নিজের মধ্যকার সবটা শূন্য অনুভূত হচ্ছে না কিছুই। মস্তিষ্কটা অনবরত চাপ দিচ্ছে তাকে। দোষী মিথ্যুক বলছে, থামাতে পারল না কিছুতেই এই পীড়া। দৃষ্টি পড়ল পাশের বারান্দায়। এই বারান্দা থেকে শুরু তাদের প্রণয়। আকস্মিক হাসি ফুটলো আরিফের ঠোঁটে, পুরনো কথাগুলো ভেবে, যে কথাগুলো বেশি পুরনো নয়। পরপর হাসিটুকু মিলিয়ে গিয়েছে পরিস্থিতির চাপে। আর কিছু ভাবতে পারছে না। হাত পেঁচিয়ে আছে নাফিয়া নীল রঙের ওড়না। এখানে তার শরীরের ঘ্রাণ লেপ্টে আছে। ওড়নাটি দেখলো, শুকে নিল সেই মোহনীয় ঘ্রাণ। আমার অপেক্ষা দীর্ঘ না হোক। 2 দিন কেটে গেছে। নাফিয়ার সঙ্গে আরিফের কোনো কথা হয়নি একবারের জন্য। কয়েকদিনের ধকল শরীরকে করেছে ক্লান্ত। হৃদয়ের বোঝা থেকে যতদূর সম্ভব নিজেকে সরিয়ে রাখতে চাইছে সে। কোনো কিছুই ভাবতে চাইছে না। ঠিক করেছিল অফিসে যাবে না, তবুও গিয়েছে। কারণ নিজেকে ব্যস্ত না রাখলে নাফিয়া চিন্তা এসে দখল করবে মন মগজের প্রতিটি কোণ। নিজেকে সামলে উঠতে পারবে না সে। অতিরিক্ত রকমের আসক্তি মেয়েটি। কাঁধে ব্যাগ নিয়ে রওনা হলো অফিসের উদ্দেশ্যে। এই দৃশ্যটি দেখতে নাফিয়া কোনোদিন ভুল করে না। আজ করবে কি করে? ঠিক দাঁড়িয়েছে প্রিয় মানুষকে দেখার জন্য। পর্দার আড়ালে দেখে দীর্ঘশ্বাস ফেলল। ডাবের পানি খাবে? পরিচিত কণ্ঠ শুনে ঘুরে তাকায় নাফিয়া। সাদিফ আর জোহান দাঁড়িয়ে, দুজনের হাত দুটো দুটো করে 4টে ডাব। দাঁত বের করে হাসতে হাসতে সকাল সকাল হাজির। নাফিয়ার মুখখানা ফ্যাকাশে। নরম সুরে প্রশ্ন করলো, এত সকালে এখানে কি করছিস? আরিফ ভাইয়ের আদেশ, প্রতিদিন সকালে মোড়ের দোকান থেকে 4টে ডাব যেন তোমার কাছে পৌঁছে যায়। সারাদিন খাবে, সরি পান করবে। শেষ কথাটা নাটকীয় ভঙ্গিতে বলল জোহান। নাফিয়া বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু জবাব দিল, পরে খাবো। খালি পেটে খেতে বলেছে। নাফিয়া দুজনকে এড়িয়ে গেল। বিছানায় এসে পা ঝুলিয়ে বসলো। সাদিফের দিকে আর চোখে চেয়ে বলল, শুনছি আজকাল দেবদাসের মতো ঘুরছো। থতমত খেয়ে যায় সাদিফ। এখন অবধি নোহা আপুর ননদের নাম্বার জোগাড় হয়নি, না পরিচয় হয়েছে। সেই শোকে দিন দিন পাতলা হয়ে যাচ্ছে সে। আমার কাছে কিন্তু তোমার প্রেম রোগের চিকিৎসা আছে। একবারের জন্য সাদিফের মন লাফিয়ে উঠলেও পরক্ষণে দমিয়ে নিল নিজেকে। আরিফের কঠোর আদেশের কথা মনে পড়ল। নাফিকে ডাবের পানি খাইয়ে যেন এদিক ওদিকের আলাপচারিতা করা হয়। তার আগে একটি শব্দও নয়। আগে ডাবের পানি খাবি, তারপর সব কথা। নাফিয়া ঠোঁটে ঠোঁট চেপে তাকালো কিছুক্ষণের জন্যে। সে দৃষ্টি মোটেও স্বাভাবিক নয়। হুট করেই বলল, হাত নেই দেখছো না? যাও গ্লাসে করে নিয়ে এসো। কি স্বাভাবিকভাবেই বলে ফেললো কথাটি, বরং রুক্ষ বাক্যের আড়ালে নিজের কষ্টটা তুলে ধরল নাফি। এত ভারী ডাব আগলে নেওয়ার শক্তি তার মাঝে নেই। জোহানের মুখটা ভোতা হয়ে যায়। বলে উঠে, আমরাও পাগল, সরাসরি ডাব নিয়ে হাজির হয়েছি। তুমি এখানেই বসো নাফিপু, আমি এক্ষুনি গিয়ে আন্টির কাছ থেকে কাছের সবচেয়ে সুন্দর গ্লাসটায় করে নিয়ে আসছি ডাবের পানি, সাথে স্ট্র। একদম রেস্টুরেন্ট টাইপ ফিল পাবে। বোকার মতো কথা বলে চলে গেল জোহান। পরিস্থিতি স্বাভাবিক করার বৃথা চেষ্টা। নাফি জানে এই দুজন তার মন খারাপ দূর করতে এসেছে, পাঠানো হয়েছে তাদের। সাদিফ জোহানের খোশ গল্প নাফির মুখে সাময়িক হাসি ফোটাতে সক্ষম হলো। পুরোপুরি সেই গভীর ক্ষত সারতে সময় লাগবে। এদিক ওদিকের কথায় নাফিয়া ফের বলে উঠল, সাদিক ভাই, তুমি কিন্তু কথাটা এড়িয়ে গেলে। সাদিফ ভ্রুকুটি করে প্রশ্ন করে, কোন কথা? ওই যে নোহা আপুর ননদ। সাদিফ ছেলেটা বড় রসিক, কিন্তু এ ব্যাপারে ফিউজ হয়ে যায় লাইটের মতো তার অবস্থা। চুপসে গেল একদমই। নাফিয়া বলল, মেয়েটার নাম রিধি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছে। আমার কাছে নাম্বারটাও আছে। নাম্বারটাও আছে শুনে চুপসে যাওয়া মুখে জ্যোতি ফুটল। গোল গোল চোখে আশ্চর্য হয়ে চেয়ে বলল, তোর কাছে নাম্বার আছে? সত্যি? নাফিয়া বিছানার হেডবোর্ডে আরাম করে পিঠ এলিয়ে দিল। ভাবলেশীন হয়ে বলল, আছে, কিন্তু দিব না। কেন? বিদ্যুতের গতিতে প্রশ্ন করে বসে সাদিফ। মৃদু ছটফট করছে ছেলেটি। দেখে বোঝা না গেলেও কিছুটা উপলব্ধি করছে। নাফিয়া বলল, ইচ্ছে আমার। সাদিফের ভাবভঙ্গি বদলে গেল মুহূর্তেই। নাফিয়ার পাশে বসে আদুরে কণ্ঠে বলল, বোন আমার, এমন করিস কেন? তুই চাস না তোর ভাইয়ের বউ হোক? তুই তাকে ভাবি বলে ডাক। চাস কিনা বল? চাই না। তাছাড়া তুমি যাকে ভাবি বানাতে চাচ্ছ সে আমার সমবয়সী। তাহলে তো আরো ভালো। কচু ভালো। নাম্বার দেওয়ার কথা ভাবতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও। কি কাজ? সাদিফ চঞ্চল কণ্ঠে প্রশ্ন করে উঠে।
আজকাল জমিলা বেগম নাফিয়ার ব্যাপারে একেবারেই চুপ, কোনো বাড়তি কথা বলেন না তিনি। নাফিয়ার সামনে হাসেন না, টিটকারি দেন না, হুট করে নীরব হয়ে যাওয়া চোখে লাগছে সিদ্দিক সাহেব এবং রেশমা বেগমের। তারা কয়েকবার ইনিয়ে বিনিয়ে জানতে চেয়েছে, কিন্তু লাভ হয়নি। কোথায় যাচ্ছ মা? নিজের ঘর ডিঙিয়ে বারান্দার দিকে যেতে সিদ্দিক সাহেব বসার ঘর থেকে প্রশ্ন ছুড়লেন নাফিয়ার উদ্দেশ্যে। নাফিয়ার মধ্যে থাকা এই স্বাভাবিক ভাবটাও আরও একটা চিন্তার কারণ। নাফিয়া হাসলো, ঠিক আগের মতোই জবাব দিল, বারান্দায় যাচ্ছি বাবা, বাদবাকি গাছগুলোকে যত্ন করি। হুট করে সিদ্দিক সাহেব আতঙ্কিত হয়ে ওঠেন, বলেন, গাছ? আচ্ছা যাও, কিন্তু সাবধানে। নাফিয়া স্মিত হাসলো, বলল, ভয় নেই বাবা, দ্বিতীয়বার ভুল হবে না। নাফিয়ার কথাগুলো অদ্ভুত লাগছে। কেঁদে কেটে নাজেহাল হয়ে যাওয়া মেয়েটা এক রাতে কি করে এত স্বাভাবিক অতিশোকে পাথর হয়ে গেল না তো? যদি হয়ে থাকে, ধীরে ধীরে মানসিক অস্থিরতায় ভুগতে শুরু করবে নাফিয়া। রেশমা বেগমের দিকে চেয়ে সিদ্দিক সাহেব বললেন, আরিফের সাথে কথা বলা উচিত তোর। বারান্দায় এসে জমিলা বেগম পান চিবোচ্ছিলেন। নাফিয়াকে দেখেও যেন দেখলেন না, কিন্তু নাফিয়া নিজের উপস্থিতি স্পষ্ট জানান দিতে বলে উঠল, এখানে একা কি করছেন দাদি? জমিলা বেগম স্বাভাবিক সুরে জবাব দিলেন, কিচ্ছু না। অন্য হাতে বেশি ওজন নিতে পারবে না নাফিয়া, তাই ছোট গ্লাসে করে অল্প অল্প পানি দিতে শুরু করলো। হুট করেই বলল, আপনি খুব খুশি তাই না দাদি? অকেজো অপয়ার সঙ্গে এখন বিকলঙ্গ শব্দটাও আপনার ডিকশনারিতে যোগ হবে। জমিলা বেগম পান চিবোনো থামালেন, অবাক দৃষ্টিতে তাকালেন নাফির দিকে। নাফিয়া হাসছে, হাসি মুখে বলল, আজকাল আমার প্রতি বিরক্তি দেখাচ্ছেন না যে? আমাকে কটু কথাও শোনাচ্ছেন না? কি হলো আপনার? নাতনির প্রতি মায়া জন্মে গেল নাকি হুট করে? অস্বাভাবিক তার আচরণ। জমিলা বেগম অবধি বিস্মিত, যে মেয়েটি তার সামনে কোনো কথাই বলতো না, আজ সে পটর পটর করছে। নাফিয়া সেখানে থামলো না, বলল, আপনি আপনার অকেজো অপয়া এসব কথা চালিয়ে যেতে পারেন, গায়ে লাগে না আমার। নিজেকে দমিয়ে রাখবেন না, যা বলার বলতে থাকুন, কান খোলা আছে আমার। কোনো জবাব নেই জমিলা বেগমের কাছে। সে অবাক করা দৃষ্টি নিয়ে সামনের মেয়েটির দিকে চেয়ে আছে। এই অদ্ভুত আচরণ তার কাছে সম্পূর্ণ নতুন। যে মেয়ে অপমানিত হওয়ার ভয়ে তার আড়ালে থাকতো, আজ সে নিজে থেকে অপমানিত হতে চাইছে। জমিলা বেগম কিছু না বলে স্থান ত্যাগ করলেন। বসার ঘর পেরিয়ে ঘরে যেতে যেতে সিদ্দিক সাহেবের উদ্দেশ্যে বললেন, তোর মাইয়া পাগল হইয়া গেছে সিদ্দিক, কি সব যা তা বকে। অবসন্ন দেহটা বিছানায় পড়তে রাজ্যের ঘুম এসে চোখে ধরা দিচ্ছিল। মস্তিষ্ক ধীরে ধীরে শূন্য হয়ে উঠেছিল প্রিয় রমণীর ফিনফিনে ওড়নার স্পর্শে। তার দেহের উষ্ণতা লেপ্টে নেই, আছে শুধু তার নির্জীব ওড়নাটা। এই তো আরিবের স্বস্তির সম্বল। ঘুম অত্যন্ত পাতলা। ঠিক তখনই বিকট আওয়াজে ফোন বেজে উঠল। কাঁচা ঘুম ভেঙে চুরমার নিমিষে নিভু নিভু চোখ জোড়া খুলতেই চোখে ভাসে সাদিফের নাম্বার। রিসিভ করে বলল, হ্যালো। আরিফ ভাই? সাদিফের কণ্ঠে অস্থিরতা। মোটেও স্বাভাবিক শোনালো না আরিফ ভাই ডাকটি। আরিফের ঘুম সম্পূর্ণ উবে যায়। উঠে বসলো এক লাফে। এক অজানা ভয় তাকে সবসময় তাড়া করে বেড়ায়। আরিফ উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে নাফি? ভাই, নাফি পাগলামো করছে। হৃৎপিণ্ডের স্পন্দন অনুমতিবিহীন বৃদ্ধি পেতে শুরু করলো। আরিফ বলল, মানে? পাগলামো করছে মানে? কি কি হয়েছে? একা একাই রাতের বেলা ছাদে গিয়ে বসে আছে। কি? হ্যাঁ ভাই, ওর বাসায় সবাই ঘুমোচ্ছে। আমি আমাদের বাড়ির ছাদে গিয়েছিলাম কাজে, তখনই ওদের বাড়ির ছাদ চোখে চোখ গেল। একা ছাদের রেলিং ঘেঁষে বসেছিল নাফিয়া, কোনো নড়াচড়া নেই। ডাকলাম কিন্তু কোনো সাড়া দিল না। আর এক মিনিটও ব্যয় করেনি আরিফ। সাদিফের কথা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। একদমই ফোনটা কাটলো না, উল্টো ফোন বিছানায় অবহেলায় ফেলে বেরিয়ে গেল। জুতো পরার সময়ও হলো না। খালি পায়ে নাফিয়াদের বাড়ির দরজা ডিঙিয়ে ছাদে দৌড়ে গেল। নাফি? ডাকে কোনো সাড়া মেলেনি। সম্পূর্ণ ছাদটা অন্ধকার। আর চাঁদও লুকোরি চুরি খেলছে তাদের সাথে। কোনো আলো নেই, সে লুকিয়ে মেঘের আড়ালে। নাফি কোথায় আছো? ফোনটাও ফেলে এসেছে আরিফ, নয়তো ফ্ল্যাশ লাইট অন করা যেত। রাত 12:30, প্রায় আশেপাশ অন্ধকার, নীরব। বেশি বাড়িঘর না থাকে আলো আসার মতো তেমন কায়দা নেই। চাঁদ একমাত্র ভরসা। তবে নাফিয়াদের বাড়ির ছাদে বাতি ছিল, যেটি এই মুহূর্তে বন্ধ। আধারে হাতড়ে চলতে চলতে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো আরিফ। ঠিক তখনই আত্মা বেরিয়ে আসবার উপক্রম। পেছন থেকে কেউ জাপটে ধরেছে। একটি হাত বুকের দিকে, টি শার্ট চেপে ধরে বলল, আপনার এত এত বিসর্জনের মূল্য দিতে পারিনি আমি। আপনি চাইলেই আমার উপর রেগে থাকতে পারেন। আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেছে আরিফ। বুঝতে পারল না সেই সময় কি প্রতিক্রিয়া দেওয়া উচিত। বুকের কাঁপুনি থামেনি তখনও। ঠিক সেই জায়গায় নাফিয়ার হাত। আরিফ ঘুরে তাকালো। নাফিয়ার মুখোমুখি হতে না হতে মেয়েটি বুকে ঢলে পড়েছে। প্রতিক্রিয়া শূন্য হয়ে পড়ল আরিফ। ঠিক তখনই তাকে অবাকের শেষ পর্যায়ে নিয়ে যেতে নিজেকে প্রস্তুত করলো নাফিয়া। মুখ উঁচু করে আরিফের গালে চুমু খেয়ে বলল, শুভ জন্মদিন। জন্মদিন মনে রাখার সময় আছে, বয়স কত হলো তারও হিসাব নেই। আরিফ এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো অনেক সময় পর। নাফিয়া বাহুডোরে লেপ্টে আদুরে দৃষ্টিতে চেয়ে আছে মুখের দিকে। বলে, আপনার কি আমার আদর সহ্য হচ্ছে না? চুমু খেলাম, সেটা ভালো লাগছে না আপনার? আরিফের মস্তিষ্ক সজাগ হলো তখনই। নাফিয়ার দিকে তাকালো, বলল, কি হয়েছে তোমার হুট করে?
অন্য গালটিও বাকি রইল না, সেখানেও নরম অধরের ছোঁয়া লেগে গেল। বলল, আপনাকে আমি ভীষণ ভালোবাসি। নাফিয়ার আচরণ অদ্ভুত লাগছে, ভীষণ অদ্ভুত লাগছে। স্বাভাবিক দিনগুলোতে এসব বললে হয়তো আরিফ আপ্লুত হয়ে তাকে টেনে নিত কাছে, কিন্তু আজ আর সেটি হচ্ছে না। আরিফ নাফিয়ার গাল নিজের দুহাতে আবদ্ধ করলো। বলল, কিছু হয়েছে নাফি? এত রাতে ছাদে কেন এসেছো বলো তো? আবার অদ্ভুত ব্যবহার করছো। চুমু খাওয়ার ভালোবাসি বলা এটাকে কি আপনার কাছে অদ্ভুত লাগছে? না না, একদমই না, কিন্তু আমি কোনো কিন্তু জানি না। আপনার জন্য কেক আনিয়েছি জানেন? আপনি চকলেট কেক পছন্দ করেন না, সেটাই আনিয়েছি আমি। আসুন। সত্যি কেক এনেছে। নাফির পক্ষ থেকে কেক আনা সম্ভব নয়। ধীরে ধীরে সবটাই পরিষ্কার হলো আরিফের কাছে। এটা শতভাগ নিশ্চিত হলো সবকিছু পূর্ব পরিকল্পনা নাফিয়া ও সাদিফ চৌহানের। আরিফের কিছুটা রাগ হলো সাদিফের উপর। আরেকটু হলে আরিফ প্যানিক অ্যাটাক করে বসতো। ছাদে থাকা ভাঙা টেবিলটার উপর কেকটা দেখে নাফিয়া বলল, সুন্দর না? খোলা আকাশের নিচে আধারে আপনার জন্মদিন পালন করছি। মনে আছে আপনিও ঠিক তাই করেছিলেন? আছে। আপনি দেখেছেন আমার স্মৃতিশক্তি কত ভালো। হুম। নাফিয়া আবারও আরিফের দিকে এগিয়ে গেল, মিশে গেল ফের তার দেহের সঙ্গে। চোখে চোখ রেখে বলল, তাহলে কিভাবে ভেবে নিলেন আমাকে বিশেষ অনুভব করানোর জন্য আপনার প্রতিটি চেষ্টা আমি ভুলে যাব? আমাকে দেয়া ভালোবাসা আমি ভুলে যাব সেটা? কিভাবে ভাবলেন আপনাকে ছেড়ে চলে যাব আমি? প্রশ্নগুলো তীরের মতো গেঁথে গেছে মস্তিষ্কে। আরিফ নাফিয়ার জলজল করা দৃষ্টি থেকে কিছুতেই চোখ সরাতে পারল না। কি অদ্ভুত মায়া জমে আছে এখানে, বশ হয়ে যায় তৎক্ষণাৎ। তবে হিতাহিত জ্ঞান হারালো না। বলল, আমার নেওয়া সিদ্ধান্ত একপাক্ষিক ছিল। সিদ্ধান্ত আমার হোক অথবা আপনার, একই কথা। তারপরও নাফিয়া, তোমাকে জানানো উচিত ছিল। সেদিন কি বলেছিলেন ভুলে গেছেন? কি? আমার আর তোমার বলতে কিছুই নেই, যা আছে আমাদের। আরিফ আশ্চর্য হয়ে জানতে চাইল, তুমি আমার উপর রেগে নেই? আজ আমার বাবা আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নিলে আমি তাকে ছেড়ে যেতাম? হয়তো না। সামান্য অভিমান জমেছিল আরিফ। হুট করেই যখন সবকিছু আমার সামনে দাঁড়ালো, সবটা হযবরল লাগতে শুরু হয়েছিল। আমার মস্তিষ্কে যেন জট পেকে গিয়েছিল। হয়তো তখন আপনার কাছে থাকলে আমি এমন কিছু বলে অথবা করে ফেলতাম যেটা আপনি কষ্ট পেতেন। দূরে যাওয়া মানে ছেড়ে যাওয়া নয়। আমি নিজেকে বুঝিয়েছি যে এ কটা দিন আপনি সঠিক ছিলেন, আর আমার নিজেকে গুটিয়ে নেওয়া ভুল। আমি আপনাকে ছেড়ে যাব না কখনো, কোনো দিনও না। আরিফ কোনো সময় নিল না। এক তৃষ্ণার্তের মতো করে নাফিয়ার কম্পিত ঠোঁটজোড়া দখলে নিয়ে নিল, যেন এতদিন মরুভূমিতে তার বসবাস ছিল। নাফিয়ার মাথার পেছনে হাত রেখে চুলগুলো সামান্য মুষ্টিবদ্ধ করে রেখেছে। নাফিয়া কুকড়ে অনুভব করছে আরিফের ভিন্ন উন্মাদনা। ছটফট করতে থাকা পুরুষ দেহটা তার সাথে এসে লেপ্টে গিয়েছে। নাফিয়াকে নিঃশ্বাস নেওয়ার সময় দিল অনেকটা সময় পর, নিজেকে শান্ত করে তবে ছাড় দিল নাফিয়াকে। ঘন নিঃশ্বাস ফেলে এক কপাল ঠেকিয়ে আরিফ বলল, মনে হলো এক জনম পর আমার তৃষ্ণা মিটছে। তোমার অভাবে কতটা পুড়েছি আমি জানো। তোমার অন্যকে সঙ্গী করে নিয়েছিলাম। বাড়ি চলো, আমি আর এক মুহূর্ত তোমার থেকে দূরে থাকতে চাই না। সম্ভব নয়। যে চাঁদ কিছুক্ষণ আগেও মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল, সে আকস্মিক নিজেকে উন্মুক্ত করল পূর্ণ মহিমায়। মেঘের দল আর তার সম্মুখে নয়, ভক্তের মতো চারিপাশে ঘুরপাক খাচ্ছে। শুভ্র চন্দ্রিমার অপার্থিব জ্যোতি পৃথিবীর আধারকে গ্রাস করে নেবার চেষ্টায় মত্ত। ছিটে ফোটা আলো আরিফের পরিপাটি ঘরটাতেও পড়েছে, যেখান থেকে নারীর কান্নার মৃদু শব্দ ভেসে আসছে। ভীষণ রকমের ব্যথিত হৃদয়খানা এই ব্যথার ঔষধ হিসেবে কাজ করতে চাইছে তার প্রিয় পুরুষটি। কাছে টেনে নিজের মতো করে উপশমের চেষ্টা, যেন অতীতের সব কালো অধ্যায় ধুয়ে মুছে যায়। সান্নিধ্য তাকে তিক্ত স্মৃতি ভুলিয়ে দেয়। তবাসাবৃত কক্ষে নাফিয়া তার কানের কাছে ভারী পুরুষালী কণ্ঠে ফিসফিস আওয়াজ শুনতে পেল, তুমি আমার ভালোবাসায় সিক্ত হও, অশ্রু তোমার জন্য নয়। কান্না থেমে গেল গাঢ় স্পর্শে। ভেজা গালগুলো আরিফ দুহাতের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে মুছে দিচ্ছে। নাফিয়া ফোলা চোখগুলো খুলে তাকায়। আরিফ তার অতি নিকটে, তার চোখগুলো দেখে কেঁপে উঠল কায়া। দ্রুততম সময়ে দৃষ্টি সরিয়ে নেয় আরিফ। মৃদু হেসে প্রশ্ন করে, তোমার কাছে এই মুহূর্তে কোনটা জরুরি, কান্না নাকি আমি? নাফিয়া আচমকা জবাব দিয়ে বসলো, ঘুম, ঘুম জরুরি। আরিফ পুনরায় হেসে উঠে হাসিটুকু ঝংকার তুলল সারা ঘরে। হাসির তালে তার শরীরটাও কিছুটা কেঁপে উঠেছে। নাফিয়া দেখতে চাইল তার হাসি। ঘুমের অজুহাত পাশ ফেলে পুনরায় ঘুরে তাকিয়েছে তার দিকে। দেখলে, আমাকে দেখার লোভ সামলাতে পারছো না। নাফিয়ার কপাল কুঁচকে আসে। লজ্জাটা আড়াল করতে চাইছে মিথ্যে ভনিতার আড়ালে। আরিফ তার মুখে যে নজর গেড়ে আছে সেটিও আর চোখে দেখে নিয়েছে। আমার জন্মদিনের উপহার? নাফিয়া সময় নিয়ে প্রশ্ন করলো, কেক এনেছি, আপনার কাছে ফিরে এসেছি, আর কি চাই? আপনাকে।
আপনি ডাকটি পৃথিবীর অন্যতম সুন্দর ডাক। প্রিয় মানুষের ডাক পরিবর্তন শ্রবণ ইন্দ্রিয়তে একটু বেশি সুন্দর শোনায়। আরিফের ডাকটি সম্মোহিত করছে তাকে। নাফিয়া ঢোক গিলে জবাব দিল, আমি তো আপনার কাছেই আছি, এতে চাওয়া চাওয়ি কি আছে আর? কাছে থেকেও দূরে আপনি। আমি চাই আজ আমার মাঝে এমন একটি অভ্যাস তৈরি হোক যে অভ্যাস আমাদের মাঝে ক্ষণিকের দূরত্বটুকু আসতে দেবে না। নাফিয়া এবার নরম কণ্ঠে জবাব দিল, যাব না, কখনো যাব না দূরে। ভুল হয়েছে আমার, সরি। তুমি সত্যি মেনে নিয়েছো সবটা? লজ্জাকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে আরিফের দিকে তাকালো নাফিয়া। কথাটা চোখে চোখে রেখে না বললেই নয়। আরিফ মুখের নয় চোখের ভাষায় আশ্বস্ত হোক। আপনারা পাশে না থাকলে হয়তো মেনে নিতাম না, ভেঙে গুড়িয়ে নিঃশেষ হয়ে যেতাম। কিন্তু পরক্ষণেই ভাবলাম, একটা অঙ্গ হারানোর শোকে আমি আপনাদের হৃদয় ভঙ্গ করতে পারি না। আরিফ নাফিয়ার কপালে চুমু খেলো, বলল, সবে মাত্র 19, এখনই এত বুঝদার হলেন কি করে শুনি? কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। আমার সঙ্গ আপনাকে পাকা বানিয়েছে? জি। আর একটু সঙ্গ না দিলেই নয়? মানে? আশ্চর্য হয়ে জানতে চাইল নাফিয়া। আরিফ ঠোঁট জুড়ে দুষ্টু হাসি। সন্ধিহান নাফিয়ার চোখ মুখ। মতিগতি মোটেও সুবিধার নয়। লোকটাকে চেনে নাফিয়া। আরিফ বলল, এখনো অনেক কিছু বোঝার বাকি। আসেন বুঝিয়ে দেই, খুবই পোলাইটলি বোঝাবো, আদর যত্ন করে। আপনার সকল সুবিধা অসুবিধার খেয়াল রাখা হবে ম্যাম, ডোন্ট ওয়ারি। আরিফের মতলব কিছুটা হলেও আন্দাজ করা শেষ। রেহাই পেতে নাফিয়া বলল, কি সব আবল তাবল বকছেন? আপনি এত কথা না বলে আমাকে অনুভব করুন। করব না। এই মুহূর্তে ঝগড়ার মুড নেই আমার। আপনি যেই মুডেই থাকেন না কেন, এক্ষুনি সরুন, ঘুমোবো আমি। দিচ্ছি না ঘুমোতে। আমি মাকে ডাকবো। ছি। কথাটা বলে নাফিয়া নিজেও লজ্জায় পড়ে গেল। কি থেকে কি বলে ফেলেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। আরিফকে শুধু তার মায়ের ভয় দেখানো যায়, তাছাড়া তাকে বাগে পাওয়া যায় না। আজও সেটি সর্বপ্রথম মাথায় আসে নাফিয়ার। নির্লজ্জ। বাক্য শেষ হতে নাফিয়া ছটফট করা দেহ ধীরে ধীরে নিস্তেজ হলো। উষ্ণতার আলিঙ্গনে সমস্ত অস্থিরতা বিলীন হতে শুরু করেছে। মস্তিষ্কে এক বিরল শূন্যতা বিরাজ করছে। আগে কখনো এতটা ধ্যানজ্ঞানহীনতা আসেনি। প্রায় অবশ বাম হাতটি আরিফের গায়ে টি শার্ট চেপে ধরার আপ্রাণ চেষ্টায়। কি হয়েছে, তার সাথে কি হয়েছিল, কোনোটাই আপাতত মনে আসছে না। মোমের মতো নরম হয়ে আরিফের বুকে গলে যেতে লাগলো। আরিফের নব্য স্পর্শ যেন সংকল্পবদ্ধ, অতীতের স্মৃতিগুলো মুছে ফেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। রাগ, অভিমান, কষ্ট কিংবা যে কোনো আঘাতের ঢেউ তাকে যেন ছুঁয়ে দিতে না পারে। দৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে চায় এই দুয়ের মধ্যে। নাফিয়াকে স্পর্শ করার অধিকার একমাত্র তারই হোক। হারানোর হিসেব করতে শুরু করলে প্রাপ্তিগুলো অবহেলায় দূরে সরে যায়। তুমি সরাওনি, সঠিক সময়ে ফিরে এসেছো। শেষ রাতের আকাশে মৃদু মন্দ বাতাস বইছিল, যেন প্রকৃতি কোনো স্নিগ্ধ সুরে গীত গাইছে। সেই শীতলতার সঙ্গে আরিফের বুকের উষ্ণতা মিলে এক অদ্ভুত অনবদ্য ভারসাম্য তৈরি করেছে। নাফিয়া গভীর ঘুমে তলিয়ে গেছে ঠিক তখনই, সমস্ত ধ্যান জ্ঞান হারিয়ে। কিন্তু আরিফ জেগে, তার সমস্ত মনোযোগ নিবদ্ধ নাফিয়ার হাতের দিকে। এই হাতটিতে যেন কোনো ব্যথার ছোঁয়া পৌঁছাতে না পারে। আদর সোহাগে ভরিয়ে দিতে গিয়েও যত্নের ছিটে ফোটাও কমতি হয়নি। বাকিটা রাত সে হাতটি আলতো করে নিজের মুঠোয় আগলে রেখেছিল। গুড মর্নিং। আদুরে কণ্ঠে সকালে শুরু হলেও তেতে উঠল নাফিয়া। ঝুঁকে থাকা আরিফকে বাম হাতে সামান্য ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমাকে ডাকাডাকি করবেন না, আমি ঘুমোবো। ভনিতা শুরু করলো। আরিফ বলল, এভাবেই মানুষ ফায়দা নিয়ে ভুলে যায়, এটাই জীবন। আরিফের বিশেষ অভিনয়ে খুব একটা গুরুত্ব দিল না নাফিয়া। উল্টো ঝাঁঝালো সুরে বলল, এসব ডায়ালগ বাজি ঘরের বাইরে গিয়ে করুন প্লিজ। নাফিয়াকে অনেকটা স্বাভাবিকভাবে কথা বলতে দেখে স্বস্তি পেল আরিফ। কিন্তু এটা ধরে বসে থাকলে চলবে না। স্বাভাবিকতার মাঝেও কিছু একটা অস্বাভাবিক। ডাক্তারের সাথে কথা বলতে হবে। কোথায় যাচ্ছিস? ঘর থেকে বেরোতেই মায়ের ঝাঁঝালো কণ্ঠ কানে ভেসে উঠল। সেটিও বহুদিন পর। আরিফ হাস্যোজ্জ্বল মুখে জবাব দিল, কেক আনতে? কেক? হ্যাঁ, গত রাতে ছাদে ফেলে এসেছিলাম, সেটাই আনতে যাচ্ছি। বিস্ময় নিয়ে চেয়ে রইলেন শিরিন বেগম। বউ বাপের বাড়ি যেতে না যেতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল নাকি। তিনি কাছে এসে প্রশ্ন করলেন, মাথা কি গেছে? গিয়েছিল মা, ফিরে এসেছে। সোজাসাপটা কথার ভুলভাল উত্তর শুনে চটে গেলেন শিরিন বেগম। মারতে হাত এগোতেই আবারও থেমে যান। আজ না হয় মারধর থাকুক, ছেলেটার জন্মদিন। ছাদে কেক কি করছে? আর রাতের কেক এখন বাড়িতে এনে কি করবি? আম্মা তুমিও না, আমি মজা করছিলাম। সারা রাত ছাদে পড়ে থাকা কেক আমি এখন কেন আনবো? সেসব জিন ভূত খেয়ে সাবার করে ফেলেছে এতক্ষণে। শিরিন বেগম কোমরে হাত রেখে প্রশ্ন করলেন, কেকটা ছাদে গেল কি করে? তোমার গুণধর বৌমার কাজ এটা। আমি বউকে এনেছি, কেক ফেলে এসেছি। ভালো করেছি না বলো?
নাফি ফিরে এসেছে? আগ্রহী এই সুরে জানতে চাইলেন শিরিন বেগম। না এসে যাবে কোথায়? শিরিন বেগম মনে মনে ভীষণ খুশি হলেন, কিন্তু সেটা মুখে প্রকাশ করলেন না। প্রেশার কুকারে সিটি বাজতেই হুঁশ ফিরল তার। আরিফ কেরিয়ে রান্নাঘরের দিকে এগোলেন। আজ সবকিছু আরিফের মন মতনই হবে। সকালের নাস্তায় নেহারি তৈরি করেছেন, আরিফের ভীষণ প্রিয়। আরিফ বসার ঘর থেকে চিৎকার করে বলল, কিছু লাগবে? আমি বাইরে যাচ্ছি। আরিফ বসার ঘর থেকে চিৎকার করে বলল। চিৎকার শুনে কানটা ঝাঁঝা করে উঠল শিরিন বেগমের। সাথে ঘিরে অর্ধঘুমে নাফিয়া বিরক্ত। শিরিন বেগম বললেন, একটা স্কচ টেপলা আনিস, কেন? তোর মুখে লাগাবো। মা, ডাকটি কর্ণগোচর হতেই ফিরে তাকালেন শিরিন বেগম। চুলোর তাপে ঘেমে নে একাকাশে। নাফিয়া দাঁড়িয়ে আছে উদাস মুখে। লম্বা হাসলেন তিনি। নিজের কাছে ডেকে চিবুকে হাত রেখে বললেন, এসেছো? নাফির হাতে পানির গ্লাস শিরিন বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, সরি মা, ও মা, কেন? আমি কাউকে না বলে বেয়াদবের মতো চলে গিয়েছিলাম। শিরিন বেগমের পানির প্রয়োজন ছিল। পানি পান করে নাফিয়ার দিকে তাকিয়ে বললেন, না, অঙ্গ হারানোর বেদনার চেয়ে আপনজনের দূরত্ব বেশি কষ্টদায়ক, সেটি কি বুঝতে পেরেছো? নাফিয়া মাথা নত করে জবাব দিল, জি। তাতেই চলবে। আমি খুশি তুমি সঠিক সময়ে ফিরে এসেছো। আমি সব সময় শুনেছি শাশুড়িরা বউদের পছন্দ করে না, আপনি ব্যতিক্রম কেন? হেসে ফেললেন শিরিন বেগম। খুন্তি নাড়তে নাড়তে বললেন, খারাপ এক ঝটকায় হওয়া যায়, খারাপ এক ঝটকায় হওয়া যায়। ভালো হতে অনেক ঝড়ঝাপটা পেরোতে হয়, সহজে কেউ গ্রহণ করতে পারে না, যেমন তুমি পারছো না। আমি পারছি তো মা। তাহলে এসব কথা বলবে না আর কখনো। আমি দজ্জাল শাশুড়ি নই। নাফিয়া কিছু বলল না, তবে মনে উসকুস ভাবটা রয়ে গেল, কিছুতেই কাটছে না। নাফিয়ার মনে হাজার খানেক প্রশ্ন। শিরিন বেগম কি অনিচ্ছায় তাকে সহ্য করছেন? মেনে নেওয়ার ক্ষমতা এত দৃঢ় কেন তার? নাফি, তোমার নেহারি পছন্দ? জি। ভালোই হলো, আরিবের জন্য করেছি। আজ ছেলেটার জন্মদিন, তুমিও খাবে, চলো। আমি সার্ভ করি। শিরিন দুহাত তুলে না বোধক ইঙ্গিত করে বললেন, একদমই না, তোমার হাতে চাপ দেওয়া ঠিক হবে না। যতদিন না সুস্থ হচ্ছ আরাম করে নাও। আবারও বলছি, সংসারের হাল কিন্তু তোমারই ধরতে হবে। আতাউর সাহেবের সাথে সকাল সকাল নতুন মেহমান এসে হাজির হয়েছে। আরিফের ফুপু রত্না। বিয়েতে আসার সুযোগ হয়নি অসুস্থতাজনিত কারণে। তাছাড়াও তাড়াহুড়ো করে বিয়ে হওয়াতে তেমন কেউই আসেনি। সকলেই ঢাকার বাহিরে থাকেন। ফুপুকে দেখে আরিফ জড়িয়ে ধরল। কুশল বিনিময় করলেন শিরিন বেগম। নাফিয়াকে ডেকে বললেন, উনি হচ্ছেন তোমার একমাত্র ফুপু শাশুড়ি। নাফিয়া তার দিকে চেয়ে বলল, আসসালামু আলাইকুম। রত্না সালামের উত্তরটা নিল কিছুটা অদ্ভুত ভঙ্গিতে। তার চোখ নাফিয়ার হাতের দিকে। ব্যান্ডেজ করা হাত দেখে বোঝা যাচ্ছে বড় কোনো অপারেশন হয়েছে। তিনি প্রশ্ন করলেন, তোমার হাতে কি হয়েছে? নাফিয়া কিছুটা হকচকিয়ে যায়। তার পরিবর্তে আরিফ জবাব দিল, সেটা কিছু না ফুপু, সামান্য একটা অপারেশন। দেখে তো মনে হচ্ছে না। আমার জন্য সামান্যই ফুপু। তুমি ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে। তোমার ভাবি আজ নিহারি রান্না করেছেন। রত্না নাফিয়ার দিকে এক পলক চেয়ে চলে গেলেন। নাফিয়া বুঝতে পারল বিষয়টি। নিশ্চয়ই তার মনে হাজার খানেক প্রশ্ন থাকতেই পারে। স্বাভাবিকভাবে নিতে চায় নাফিয়া। আজকাল তার সাথে ঘটা সবকিছুই স্বাভাবিক নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুট করে আরিফের চোখে চোখ পড়ে। সে চেয়ে আছে, চোখ দিয়ে আশ্বস্ত করতে চাইছে, কিন্তু তার বদলে বিগত রাতের কথা মনে পড়তে অস্থিরতা এসে গ্রাস করলো তাকে। ডানি বাই না চেয়ে তড়িৎ গতিতে আরিফকে এড়িয়ে রান্নাঘরে চলে গেল। পেছনে বোকা বনে চেয়ে রইল আরিফ। খেতে আয়। ডাক্তার শুনে আরিফ দ্রুত গতিতে চেয়ারে এসে বসলো। নাফিয়া ঠিক তার পাশে দাঁড়িয়ে আড়ালে বাম হাতটা ধরে টেনে নিজের পাশে বসালো। ভরকে উঠে নাফিয়া এদিক সেদিক চেয়ে দেখলো কেউ আছে কিনা। এমন আচরণ করছো কেন? কানের কাছে ফিসফিসানি শুনে আরেক দফা চমকালো নাফিয়া। তার হাতটি টেবিলের আড়ালে, এখনো আরিফের দখলে। নাফিয়া রাগান্বিত স্বরে বলে ওঠে, বাবা মা আছেন এখানে, ফুপুও এসেছেন, এই সময় আপনার হাত ধরে টানটানি না করলেই না। আমার বউয়ের হাত আমি ধরেছি। কিন্তু এইখানে কেন? এখানে ভদ্রতার খাতিরে শুধু হাত ধরলাম। ঘরে আসতো বউটাকে জড়িয়ে ধরবো। আর ভদ্রতার বাণী ছুটতে হবে না, আপনি কত ভদ্র তা জানা হয়ে গেছে আমার। আরিফ কিছু বলতে যাবে, তখনই রত্না এসে হাজির হলেন। শিরিন বেগম খাবারের প্লেট এগিয়ে দিচ্ছেন আতাউ সাহেব রত্নার দিকে। অন্যদিকে হাত আটকে বসে আছে নাফিয়া। হাঁসফাঁস করছে ছাড়া পেতে। রত্না চেয়ার টেনে বসতে বসতেই বলেন, শাশুড়ি কাজ করছে আর বউ দেখি টেবিলে বসে। হাসির চলে অপমানজনক লাগলো কথাটি, কিন্তু নাফিয়া নিশ্চুপ। আরিফ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, বয়স হচ্ছে আর তুমিও অন্ধ হচ্ছ ফুপু। আমার বউ টেবিলে না, চেয়ারে বসে আছে। জবাবটা মন মতো হয়নি। আরিফ নাফিয়ার হাতে আলতো চাপ দিল, যেন বোঝাতে চাইলো এসবে কান দিতে না। নাফিয়াও ঠিক তাই করলো। শিরিন বেগম নেহারি সর্বপ্রথম নাফিয়ার পাতে তুলে দিয়ে বললেন, খাও। রত্না এ দৃশ্য দেখে বললেন, বড় পিস সবসময় পুরুষদেরই হক, তারা এই বাড়ির কর্তা।
রত্না বরাবরই বেশি কথা বলে, সরাসরি মুখের উপর কথা বলে ফেলে। সামনের মানুষ কষ্ট পাবে কিনা সে বিষয়ে তোয়াক্কা না করা সেটা তার আগেকার স্বভাব। আতাউর সাহেব বললেন, এবারে সবার ছোট নাফিয়া, তাই সবার আগে তার অধিকার। আরিফ স্মিত হাসলো, কিন্তু নাফিয়া বলল, আমি খাবো না মা, আপনি ওনাকেই দিন। শিরিন বেগম ঠাট্টা সুরে বললেন, ও খেতে শুরু করলে থামবে না, তুমি ভালো করেই জানো ওর স্বভাব, পরে কিন্তু ভাগে পাবে না। না মা, ওনাকেই দিন। আজকাল তো মেয়েরা নিজেদের অধিকার বুঝে নেয়। তোমাকে সেদে সেদে দিচ্ছে আর তুমি নিচ্ছ না। আমার কথায় কষ্ট পেয়েছো বুঝি? নাফিয়া মৃদু হেসে বলল, জি না ফুপু, আমি মন থেকে চাই আমার আগে আমার স্বামী ভালো খাবারটা গ্রহণ করুক। এতে কষ্ট পাওয়ার কোনো কারণই দেখছি না আমি, বরং তাদের উপার্জনের মাধ্যমেই আমাদের মৌলিক চাহিদাগুলো মেটে। এই পরিশ্রমের বিনিময়ে সব সেরা জিনিস তার প্রাপ্য। আমি নিজের ভাগের অংশটুকু তার পাতে তুলে দিতে দ্বিধাবোধ করব না। আমরা কেউ কারো প্রতিযোগী নই, একে অপরের পরিপূরক। সে চাইবে আমার সমস্ত প্রয়োজন মেটাতে, আমি চাইবো তার যত্নে যেন কোনো কমতি না আসে। কখনো যদি এমনটা হয় আমরা উভয়ই একে অপরকে সেরা জিনিসটা দিতে চাইছি, তখন দ্বন্দ্বে লিপ্ত না হয়ে বরং ভাগাভাগি করে নেব। আমার বাবা মাও ঠিক তাই করেন। তাদের দেখেই শিখেছি স্বামী স্ত্রীর সম্পর্কে কেউ উঁচু কেউ নিচু না, দুজনেই সমান। কাঠফাটা রৌদ্রোজ্জ্বল দুপুরে আরিফ ঘেমে নেয় একাকার। সূর্যটা যেন ইচ্ছেকৃত তার মাথার উপরে এসে কষ্ট দিচ্ছে তাকে। কোনো গাছ নেই সেখানে, যে গাছটা ছায়া দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে। ঠান্ডা পানির বোতলটা তাপে গরম হয়ে গেছে। কোনো রকম 2 ঢোক গিলল আরিফ। বিগত 4 ঘন্টা যাবৎ নাফিয়ার ক্যাম্পাসের সামনে অপেক্ষায়। আরিফ পরীক্ষা চলছে। নাফিয়ার বিয়ে অপারেশনের পর পড়ালেখাটা গোল্লায় যাচ্ছিল প্রায়। আরিফ ধরে বেঁধে তাকে লাইনে এনেছে, নয়তো তার প্রিয়তমার উদ্দেশ্য ছিল পড়ালেখা ছেড়ে গৃহিণী হওয়ার। 4 ঘন্টা 10 মিনিট পর প্রিয় রমণীর দেখা মিলল শত শত নারীর ভিড়ে। এই মুখটাই আকর্ষণ করলো বেশি। বিরক্ত মুখটা চোখ প্রশান্তিতে গ্রহণ করে হেসে ফেলে ঠোঁট। নাফিয়া এগিয়ে আসে, বাম হাতে থাকা ফাইলটা আরিফের হাতে এক প্রকার ছুড়ে দিয়ে কোমরে হাত রেখে বলল, কত কষ্ট হয়েছে আমার, এত এত লেখা, তাও বাম হাতে। এর চেয়ে ভালো পড়ালেখা ছেড়ে দিয়ে আপনার জন্য মজার মজার রান্না করতাম। আরিফের প্রিয় কাজ নাফিয়ার চুল এলোমেলো করে দেওয়া। এবারও সেটি করলো। ক্লান্ত ঘামে ভেজা দেহ তুলে নাফিয়ার চুলগুলো এলোমেলো করে দেয়। হাতে থাকা পানির বোতল এগিয়ে বলল, মজার মজার রান্না অবশ্যই করবেন ম্যাডাম, কিন্তু সেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। করবো না। জেদি গলায় বলল নাফিয়া। আপনি করবেন, আপনার ঘাড়ও করবে। আপনি নিজের ঘাড়কে দিয়ে করিয়ে নিন। আমার ঘাড় একবার গ্র্যাজুয়েশন করেছে। নাফিয়া এগিয়ে এলো। মেয়েটার স্বভাবতই লজ্জা কম। আরিফের কাছাকাছি দাঁড়িয়ে শার্টটা হাতের মুঠোয় নিয়েছে। আদুরে ভঙ্গিতে বলল, আমি ছোটবেলা থেকেই মায়ের ওড়না পেঁচিয়ে শাড়ি পরতাম, বউ সেজে ঘুরে বেড়াতাম, রান্নার অভিনয় করতাম কোমরে আঁচল গুজে। লেখাপড়ার প্রতি আমার তখনও ইন্টারেস্ট ছিল না। আমি গৃহিণী হয়ে পুরো ঘর সামলাতে চাই, আপনার সেবা করতে চাই। দিবে না স্বামীর সেবা করতে? ঢং দেখে ভীষণ হাসি পাচ্ছে আরিফের, কিন্তু হাসলেই নাফিয়া চেপে ধরবে, কথা মানিয়ে ছাড়বে। আরিফ নাফিয়ার মাথায় হালকা গাঁটটা মেরে বলল, জি না, অত সেবা করা লাগবে না, আপনি আগে পড়ালেখা শেষ করুন। খেপে গেল নাফিয়া। লোকটা কি বুঝে না পড়ালেখা তাকে দিয়ে হবে না? মুখটা ছোট্ট করে অন্যদিকে ফিরে রইল। আরিফ পানির বোতল থেকে সামান্য পানি হাতে নেয়। সেটি নাফিয়ার মাথায় আচমকা ঢেলে দিল। পরিমাণ সামান্য, পুরোপুরি ভেজেনি। নাফিয়া চেঁচিয়ে বলল, এটা কি করলেন? মাথা গরম, বইয়ের মাথা ঠান্ডা করলাম। নাফিয়া কিছু বলতেই যাচ্ছিল, তার আগে থেমে গেল। চোখ গেল আরিফের শার্টের দিকে। ঘেমে গায়ের সাথে লেগে আছে শার্টটা। চুলদারির নাজেহাল অবস্থা, সেগুলো লেপটে আছে কপাল ও মুখে। রাগটুকু মায়ায় রূপান্তরিত হলো। তবুও রাগের ছাপ গেল না মুখ থেকে। বলল, কি অবস্থা করেছেন নিজের? কে বলেছিল এতক্ষণ বসে থাকতে? কয়েকজন এসে বলে গেছে আরিফ তোর অপেক্ষা করা উচিত। তারা কারা? আরিফ পকেট থেকে রুমাল বের করে নাফিয়ার কপালের ঘাম মুছে দিতে দিতে বলল, তারা হলো বইয়ের প্রতি প্রেম, ভালোবাসা, মোহ, মায়া, আকর্ষণ। কি অদ্ভুত কথাবার্তা। আমি মানুষটাই অদ্ভুত। জীবনে প্রথমবার সত্য বলেছেন। বাইকের এক কোণে রাখা 4টে গোলাপ, লাল, সাদা, হলুদ আর গোলাপি গোলাপ এগিয়ে দিল প্রিয়তমার হাতে। বলল, আমার গোলাপের জন্য 4 রঙের গোলাপ। নাফিয়া হাসি মুখে গ্রহণ করলো। ঘ্রাণ শুকে বলল, কিছুদিন আগে না দোলন চাপা ছিলাম? মৌসুমের পরিবর্তনে ভালোবাসার রং বদলায়। বদলে যায়? বদলে যায়, কিন্তু শেষ হয় না। নতুন নতুন রঙে নিজেকে উজ্জীবিত করে, নতুন অনুভূতির জন্ম দেয়। এখন কি রঙের মৌসুম চলে জনাব? আরিফ চোখ দিয়ে ইশারা করলো নাফিয়ার হাতে থাকা গোলাপগুলোর দিকে। ইশারা খুবই সহজ। তারপরে স্পষ্ট করতে আরিফ বলল, আপনার হাতে যে রঙের গোলাপ, সেই রঙের মৌসুম চলছে। নাফিয়ার কাউন্সেলিং চলছে বিগত 3 মাস যাবত। সেখানে যেতেও নারাজ মেয়েটি। তার মতে সে ঠিক আছে, সুস্থ আছে, কিন্তু ডাক্তারের মতে তার এই মুহূর্তে প্রয়োজন মানসিক সাপোর্ট। তার মস্তিষ্কে চাইল্ড
হুড ট্রমা কিছু অংশ রয়ে গেছে। পরপর দুবার বিশাল ধাক্কা খাওয়ার পর নিজের দুশ্চিন্তাগুলোকে ভুলে থাকার চেষ্টা করছে সে। যখনই মাথায় অকেজ হাত আর অপারেশনের কথা আসে তখনই দূরে ঠেলে দেয় সে, হারিয়ে আপন মানুষগুলোর আড়ালে। আপনার মতে আমি পাগল? হ্যাঁ। দুষ্টুমি সুরে বলল আরিফ। বাইকে বসে আরিফের পিঠে খামচি দিয়ে নাফিয়া বলে, আমি মানসিকভাবে সুস্থ, তাহলে কাউন্সিলিং এর কি দরকার? হুট করে বাইক একপাশে নেয় আরিফ। বাইকের গতি মধ্যম করে বলল, সমস্যা থেকে দূরে পালানো আর মেনে নেওয়ার মধ্যে তফাৎ আছে নাফি। তুমি মেনে নিতে চাইছো না, দূরে পালাতে চাইছো। মেনে নিচ্ছি তো। তুমি পাগল নও, তোমার মধ্যে এক মানসিক অস্থিরতা আছে। আমি চাইছি তোমাকে সেখান থেকে বের করে আনতে। আপনি একটা ডমিনেটিং হাজবেন্ড, জানেন? আমাকে জোর জবরদস্তি লেখাপড়া করাচ্ছেন, সাথে কাউন্সিলিং। আমি আমার বাচ্চাদের শেখাবো তাদের বাবা একজন বাজে লোক। রাস্তার কোণ ঘেঁষে চলছিল বাইকটি, আকস্মিক থেমে গেল। আরিফ হেলমেট খুলে পেছনে তাকালো, বলল, বাচ্চাদের? হ্যাঁ তো। তুমি বাচ্চা কাচ্চাও প্ল্যান করেছো? তো করব না? আমরা দুজনে একা থাকবো নাকি? আমি আমার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা চাই। তোমার এই কথা বলতে একদমই লজ্জা লাগছে না? না। কাটকাট জবাব দিল নাফিয়া, তবে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। নিজের কথায় নিজেই ফেসে যায় মাঝে মধ্যে। এবার আরিফ লজ্জা দিবে। আরিফ হেসে পুনরায় মাথায় হেলমেট পরে বলল, একা একা বাচ্চার স্বপ্ন দেখছেন, অথচ বাচ্চার বাপকে জানানোর প্রয়োজন বোধ করেননি। আপনাকে বলা আর না বলা একই কথা। আবার অংশীদারিত্ব ছাড়া আপনার বাচ্চারা আসবে কি করে শুনি? নাফিয়া ভালো মতোই জানতো এমন কিছু হবে। এবার আরিফ নয়, নিজের প্রতি রাগ হচ্ছে। নিজেকে টোটকাটা মনে হলো। নাফিয়া কোনো জবাব দিল না। আরিফ বাইক স্টার্ট করে বলল, বলো, আমাকে ছাড়া সম্ভব? নাফিয়া ধমকে সুরে জবাব দেয়, চুপচাপ বাইক চালান, বেশি কথা বলবেন না। বাইকটা বাড়ির সামনে আসতেই দেখা মিলল সাদিফের। ভাবভঙ্গি সম্পূর্ণ আসামির মতো। তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে নোহা, চোখ দিয়ে বোকাশোকা ছেলেটাকে শাসাচ্ছে। আরিফ নাফিয়া এই দৃশ্য দেখে এগিয়ে গেল। আরিফ সরাসরি সাদিফের মাথায় চাপড় মেরে প্রশ্ন ছুড়ল, কি করেছিস? চেহারার মধ্যে একটা চোরচোর ভাব। বিরক্তির সহিত তাকালো সাদিফ, কিন্তু একটা শব্দ উচ্চারণ করল না। এমনিতেই বলির পাঠা সে। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে জোহান হাজির। এমন থমথমে পরিবেশ দেখে কিছু প্রশ্ন করতে যাবে ঠিক তখনই নোহা বলল, এই বাচাল ছেলে, মুখ দিয়ে কথা বের করবি না, চুপচাপ দাঁড়া, তোর ভাইয়ের প্রেমের ভূত ছাড়াচ্ছি আমি। জোহান থামলো না, বরং বলেই বসল। আপনি কি ওঝা? আরিফ জোহানের গলা পেঁচিয়ে ধরে বলল, চুপচাপ সিনেমা দেখ, এত প্রশ্ন করিস কেন? সেখানে নীরব দর্শক। নাফিয়া মনে শঙ্কা, নোহা আপু জেনে গেল না তো? নাফিয়া তার ননদের সাথে সাদিফের পরিচয় করিয়েছে মাসখানেক আগে। ঢোক গিলল নাফিয়া। নোহা বলল, এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করিসনি, এখনই মনে প্রেমের তোলা? এক থাপ্পড়ে নামাবো প্রেমের ভূত। আপু, আমি সত্যি ওকে ভালোবাসি। আরো রাগ হলো। নোহা বলল, নিজের পায়ে দাঁড়া আগে, ততদিন অবধি কোনো কথা নেই। তোমরা অপেক্ষা করবে কতদিন? তাহলে আমি হার্ডওয়ার্ক করব, নিজের পায়ে দাঁড়াবো। এসো ডিল করি। ডিল করার জন্য হাতে গতে থাপ্পড় উপহার পেল। গালে হাত রেখে নোহার দিকে চেয়ে আছে সাদিফ। নোহা বলল, 1 বছর সময় দিলাম, পড়ালেখার পাশাপাশি জব করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। তোকে ছোটবেলা থেকেই চিনি, বিধায় সুযোগ দিচ্ছি, না হয় এখনই ঝাঁটাপেটা করতাম। যা ভাগ। সিদ্দিক সাহেব হাজির হলেন তাদের মধ্যে। আজ নাফিয়ার পরীক্ষা শেষ। মেয়েকে নিতেই আরিফদের বাড়ির দিকে আগাচ্ছিলেন। থামলেন তাদের বাহিরে দেখে। এগিয়ে এসে বললেন, ভালোই হলো এখানে দেখা হয়ে গেল, তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। সালামু আলাইকুম বাবা। আরিফ সিদ্দিক সাহেবকে সালাম জানালো হাসি মুখে। আমি আমার মেয়েকেই নিয়ে যাচ্ছি কিছুদিনের জন্য আমার কাছে। পরীক্ষা শেষ, কিছুদিন বাবার কাছে থাকুক না হয়। আরিফের মুখের রোশনি ধপ করে নিভে গেল যেন। পরীক্ষার কারণে নাফিয়াকে নিজের কাছে থেকে দূরে রেখেছে, শাসনে রেখেছে। আজই ভেবেছিল বউকে আদর যত্নে কাছে টেনে নিবে, সেই সুযোগটা এইমাত্র হাতছাড়া হয়ে গেল যেন। এসো মা, তুমিও এসো আরিফ। নাফিয়া সরাসরি গিয়ে সিদ্দিক সাহেবের পাশে দাঁড়িয়েছে। আরিফ বিরস মুখে বলে, আসবো বাবা, কিন্তু এখন না। ঠিক আছে, তাহলে আমি নাফিকে নিয়ে যাচ্ছি, তোমার যখন ইচ্ছে চলে আসবে। আরিফ মাথা দোলালো মধ্যম গতিতে। নাফিয়ার দিকে তাকাতে মুখ আরো বেজার হয়ে গেল। ভীষণ খুশি সে। ঢ্যাং ঢ্যাং করে বাবার সাথে হাঁটা দিয়েছে। যাওয়ার পথে পিছু ফিরল। আরিফের দিকে চেয়ে মুখ ভেঙচি কেটে আবারও সামনের দিকে চেয়ে হাঁটা শুরু করে। ঘরের ভিতরে প্রবেশ করতে জমিলা বেগমের মুখোমুখি হয় নাফিয়া। মহিলাটি আজকাল অদ্ভুত রকমের নীরব। আগে নাফিয়াকে দেখলে কটু কথা শোনাতে পিছুপা হতো না, আর এখন যথাসম্ভব এড়িয়ে যায়, মুখ গোমরা করে রাখে। দাদি, তোর লগে কথা কইতে চাই না আমি। এই পরিবারে ওই পরিবারের নিজের বসে আইন না রাখছস,
যে কোনো সময় আমারে ঘর ছাড়া করবি। নাফিয়া বুঝলো বিষয়টা। সে আর নাফিয়ার সাথে কোনো প্রকার দ্বন্দ্বে লিপ্ত হতে চান না। মনের মাঝে হয়তো বুড়ো বয়সে ঘর ছাড়া হওয়ার ভয় জেগেছে। নাফিয়া শান্ত স্বরে বলে উঠল, আপনাকে কেউ ঘর ছাড়া করবে না দাদি। আপনি এই বাড়ির বুজুর্গ মানুষ, আপনার অধিকার সবচেয়ে বেশি। তুমুল বৃষ্টি নেমেছে শহর জুড়ে, যেন আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে সবটুকু ঢেলে দিচ্ছে জমিনে। আকাশ চিরে বিদ্যুতের সরু ঝলকানি অম্বরের ক্রোধের প্রকাশ ঘটাচ্ছে বারবার। এদিকে জমিনের মানুষজন ছুটোছুটি করতে লাগলো আশ্রয় খুঁজে পেতে। কেউ স্বেচ্ছায় ভিজছে, আবার কেউ বাধ্য হয়ে। ভিজে একাকার শরীরে ত্যক্ত বিরক্ত মুখে ঘরে ফিরল আরিফ। অফিসের জরুরি ফাইলগুলো এই বৃষ্টির হাতে অক্ষত আছে কিনা কে জানে। বাবা মাকেও বাসায় নেই, নাফিয়াও নয়। অগত্যা পকেট থেকে বাড়তি চাবিটা বের করে দরজা খুলল। ভেতরে ঢুকতেই চোখের সামনে ভেসে উঠল আধার। আলোহীন ঘরে হঠাৎই মস্তিষ্কে আঘাত হানলো এক অচেনা অথচ অদ্ভুত মিষ্টি ঘ্রাণ। নিজেই বিড়বিড় করলো, ঘ্রাণ। ঠিক সেই সময় বজ্র আওয়াজের সাথে তাল মিলিয়ে অপেরা মিউজিক বেজে উঠে। আরিফের চোখ জোড়া সঙ্গে সঙ্গে কপালে উঠল। ঘর থেকে আসছে আওয়াজ। আরিফ হন্তদন্ত। এগুলো কোথা থেকে আসছে আওয়াজ জানতে। অপেরা মিউজিক তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। আরিফের কদম জোড়া থামলো। এবার মিউজিকের পরিবর্তে ভাসলো নুপুরের ধ্বনি। না চাইতেও আরিফের মনে ভয় কাজ করতে শুরু করে। হাতে লাইট অন করতে চাইলো, বারবার সুইচ চেপেও কোনো বাতি জ্বলল না ঘরে। নুপুরের আওয়াজ ততক্ষণে থেমে গেছে। আরিফ ফোনের ফ্ল্যাশলাইট জ্বালানোর চেষ্টা করলো ভেজা হাতে। আকস্মিক সাফোকেশন শুরু হয়েছে অন্ধকারে, তার মাঝে এই ঘ্রাণ। পাশেই রান্নাঘর। আরিফ সেখানে এগিয়ে গেল। মোম খুঁজতে হবে। এগুলো আর কই। খট করে আওয়াজ ভেসে উঠল তার রুম থেকে, যেন কোনো কাচের জিনিস জমিনে পড়েছে। এবার আর থামলো না। দ্রুত পায়ে ঘরের দিকে এগিয়ে যাওয়ার সাথে চিৎকার করে পেছনে হেলে পড়ে আরিফ। জমিনে পড়ে যেতে নিচ্ছিল। ড্রেসিং টেবিলের আয়নায় হাত আটকে নিজেকে সামলায়। ফোনটা জমিনে পড়ে গেছে। সামনেই সাদা শাড়ি পরে চুলগুলো সামনে এনে ভূত সেজে দাঁড়িয়ে আছে এক নারী। আরিফ বুকে হাত রেখে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছে। সাদা শাড়ি পরিহিত নারীটা এগিয়ে এলো। আরিফের শার্টের কলারে হাত রেখে অদ্ভুত ভঙ্গিতে বলল, কি খবর মিস্টার আরিফ ইমতিশার? অল ইজ গুড? আরিফ কম্পিত কণ্ঠে বলল। নাফি? সামনের মানুষটি খেপে গেল। হাত মুখ ভর্তি সাদা আস্তরণ। আরিফের কলার চেপে বলল, নাফি আবার কে? 150 বছর যাবত এখানে আমার আত্মা ঘুরঘুর করছে। তোমরা আমার আস্তানায় কি করেছো? যাক, ক্ষমা করলাম। এখন তোমাকে আমার ভালো লেগেছে, চলো বিয়ে করবো। নাফি টাপি বাদ। আরিফের অজ্ঞান হওয়ার উপক্রম। ফোন জমিনে পড়ে আধামরা অবস্থা। লাইট জ্বলছে নিচ্ছে। সামনের মানুষটির কণ্ঠ ভারী অদ্ভুত। গলা দিয়ে কোনো কথা বেরোলো না। আশেপাশের পরিবেশ ভীষণ ভুতুরে। চুপ। ধমকে উঠে ভারী আওয়াজে এসে গলা পেঁচিয়ে ধরলো এক হাতে। বুকে মাথা রেখে বলল, চলো পালিয়ে যাই। তোমাকে মানুষদের দুনিয়াতে মানাচ্ছে না। তোর মতন সুদর্শন পুরুষকে ভূত সমাজে মানাবে। কণ্ঠ স্বাভাবিক এবার। আরিফের মস্তিষ্ক জ্বলে ওঠে। বুকের ধরফরানি কমে আসে। তাকে সায় দিয়ে ইলেকট্রিসিটিও ফিরে এসেছে। পুরো ঘরে আলো জ্বলে উঠল। আরিফ মুখ নামায়। ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরে চেঁচিয়ে উঠল, নাফির বাচ্চা! দু হাতে বাহু চেপে নাফিয়াকে বুক থেকে আলাদা করলো। মুখের দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ। মুখে মাখা এক গাদা পাউডার, হাতটাও বাদ রাখেনি। সাদা শাড়ি পরে মুখের সামনে চুল এনে এলোমেলো করে রেখেছে। আরিফের চোখে চোখ পড়তেই অট্ট হাসিতে ফেটে পড়ল নাফিয়া। হাসতে হাসতে পেছনে হেলে যায়। ঘর কেমন দেখাচ্ছে আমায়? সুন্দর না? তুলে একটা আছাড় দিব বেয়াদবি। কাঁপিয়ে ধমকে উঠল আরিফ। তাকে তিল পরিমাণও ভয় দেখা গেল না নাফিয়ার মধ্যে। সে হেসেই যাচ্ছে। ভুতুরে মুখে ভেঙচি কেটে বলল, ভিতর ডিম। রেগে আছে আরিফ। এতদিন বাপের বাড়ি গিয়ে পড়েছিল, স্বামীর কোনো খোঁজ খবর অবধি নেয়নি। আর আজ এই কাণ্ড ঘটালো। আরিফ মুখ কুচকে এড়িয়ে গেল। পরনের ভেজা শার্ট খুলতে লাগলো অন্য পাশে ঘুরে। এই আপনি বললেন না আমাকে কেমন লাগছে? রাক্ষসীর মতো লাগছে। রুষ্ট গলায় জবাব দিল আরিফ। আমাকে তো রাক্ষসীর মতো লাগবেই। ভালো লাগবে তো শুধু অফিসের সুন্দরী কলিগদের। ভালো টালো তো বাসের নাম। না হয় ভূতনি লোকেও সুন্দর লাগতো আমায়। আরিফ পাত্তা দিল না। শার্ট করে ছুঁড়ে ফেললো জমিনে। নাফিয়া তার সামনে এসে দাঁড়ায়। আঙ্গুল দিয়ে ফ্লোরে পড়ে থাকা শার্ট দেখিয়ে বলল, এটা আপনি উঠাবেন, উঠিয়ে বিনে রাখবেন। এটা এখানেই পড়ে থাকবে। আমি বলেছি এটা বিনে যাবে। আরিফ আবারও কোনো তোয়াক্কা না করে ড্রয়ার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নাফিয়া তার পিছনে। ওয়াশরুমের বাতি নিভিয়ে দরজা আটকে দিয়ে বলল, বউয়ের সামনে বাড়াবাড়ি করবে না বলে দিচ্ছি। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আরিফের। রাশভারী কণ্ঠে বলে ওঠে, লাইট জ্বালাও। আগে বলুন কথা শুনবেন কিনা। আপাতত কোনো উপায় নেই। মিথ্যা বলা হলেও কাজ উদ্ধার করতে হবে, তাই বলল, শুনবো। এই তো গুড বয়। বাহির থেকে বিশ্রী হাসির আওয়াজ ভাসছে। ওয়াশরুমের লাইট জ্বলে উঠেছে। বাহির থেকে ছিটকিনি খোলার আওয়াজও পাওয়া গেল। আরিফ শাওয়ার চালিয়ে বিড়বিড় করলো, হাড়ে বজ্জাত একটা মেয়ে বিয়ে করেছি। গোসল সেরে বেরিয়ে দেখলো নাফিকে বিছানায় পা দুলে তখনও হেসে যাচ্ছে। দেখে পিত্তি জ্বলে যাচ্ছে আরিফের। চোয়াল শক্ত করে এগিয়ে গেল নাফিয়ার দিকে। বাহু টেনে দাঁড় করিয়ে দিল।
দুহাতে কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল। উচ্চতার তারতম্য দেখা দিল। আরিফ শক্তি প্রয়োগ করে তাকে কিছুটা উঁচুতে তুলে নিয়ে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? নাফিয়ার মুখভঙ্গি বদলে গেছে। আরিফের সিক্ত মুখখানা বেজায় আকৃষ্ট করলো। চুলগুলো কপালে পুরোপুরি লেপ্টে আছে, দাড়িগুলো সম্পূর্ণ নেতিয়ে আপনা আপনি মুখ ফুটে বলে উঠল, আপনাকে দারুণ লাগছে। আরিফ না চাইতেও ম্লান হেসে উঠে ভেজা গাল এগিয়ে নাফিয়ার পাউডার মাখা গালে ঘষে দিল আলতো করে। সদ্য গোসল করার ফলে হাতটাও ভেজা। এক হাত তুলে মুখটা ভালোভাবে মুছে দিয়ে বলল, এবার আপনাকেও দারুণ লাগছে, স্পেশালি শাড়িতে, ঠিক যেমন আপনাকে স্বপ্নে দেখেছি। গভীর নেত্রদ্বয় আকস্মিক ঝংকার তুলে চোখ নত করে হাসলো নাফিয়া। আরিফ বলল, আজ থেকে বাবার বাড়ি যাওয়া বন্ধ, গেলেও রাতে থাকতে পারবে না। এটা তো অন্যায়। এত শত কথা আমি বুঝি না, তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব। আমার পক্ষে বুঝি সম্ভব? তাহলে 1 সপ্তাহ যাবত বাবার বাড়ি গিয়ে পড়েছিলে কেন? আপনাকে সাহায্য করার জন্য। আরিফের মুখায়বব পরিবর্তন হলো। আরো শক্ত করে পেঁচিয়ে ধরল নাফিয়াকে নিজের সাথে। দৃষ্টি এতটাই প্রখর যে তাকানোই গেল না তার চোখের দিকে। নেশাতুর চোখ জোড়া তাকে গ্রাস করতে শুরু করবে এক্ষুনি। নিজেকে সামলানোর সব পথ হারাবে। কোমরে হিমশীতল হাতের বিচরণ আড়ষ্ট করছে নাফিয়াকে। কেঁপে উঠতে লাগলো নরম দেহটি বারে বারে। এবার আমি সাহায্য করি। ঘাড়ে শীতল স্পর্শ অনুভব করে নাফিয়া। গলা দিয়ে বিপরীতে কোনো শব্দ বেরোলো না। বরফের ন্যায় জমে রইল প্রিয় পুরুষের আচ্ছাদনে। বলো, করবো সাহায্য? আমার সাহায্যের ধরন একটু ভিন্ন হবে। নিজের পায়ে যেন নিজেই কুড়াল মেরেছে নাফিয়া। ভয় দেখিয়ে বিপদ ডেকে এনেছে। আচমকা শূন্যে ভাসল সে কিছু বোঝার পূর্বে পিঠ থেকে নরম তুলতুলে শয্যায়। আপনার অনাগত বাচ্চাদের বাবা আজ ভীষণ পাগলাটে আচরণ করতে পারে, আশা করি সামলে নেবেন। তাদের মা উড়নচণ্ডী হয়েছে ভীষণ, বাগে না আনলে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার।